হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কতদিন পর যে এই কথাটা বললাম তার নেই ঠিক। আমার এই 4 বছরের যতদিন ধরে আমি এই ব্লগিং করছি, প্রায় 4 বছর ধরে, আমি এতদিন কখনো ব্লগিং না করে থাকিনি। তো যাই হোক, আপনাদের রিকোয়েস্টে আবার নিয়ে এসেছি। ভেবেছিলাম একদমই করব না, কিন্তু মনে হলো যে না, আপনারা যখন এতটা ভালোবাসেন, আপনাদের কমেন্টগুলো পড়ে আমি এত আপ্লুত হয়েছি যে বলার নয়। কিন্তু তাও দিতে দিতে আমার একটু দেরি হয়ে গেল। দেরি হলেও ফাইনালি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আপনাদের সাথে একটুখানি গল্প করব। চলুন, আপনাদের প্রথমেই চারিদিকের একটু দৃশ্যটা দেখিয়ে দিলাম। আমার ঘর বাইরে অনেক দিন তো আপনারা দেখেননি, নিশ্চয়ই খুব মিস করেছেন। তাই ভাবলাম বাইরের সাথে সাথে ঘরটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো যাই হোক, সকালবেলা উঠে গেছি, গুবলুও স্কুলে চলে গেছে, আমার পুজো টুজো হয়ে গেছে। এখন সেই রুটিনটাই আমি কন্টিনিউ করছি, যেটা আগে করতাম। সকালবেলা উঠেই গুবলু চলে যাওয়ার পর স্নান করে পুজো সেরে নিতাম। তবে আজকে অনেক কাজ আছে জানেন। লক্ষ্মী পুজো হয়ে গেছে, কিন্তু লক্ষ্মী পুজোর পরে যে সব কাজগুলো আছে, চারিদিকে সব কিছু ডেকোরেশনগুলো এখনও খোলা হয়নি। তো সেগুলোই আজকে সব গোছাবো, গুছিয়ে রাখবো। সাথে সাথে দেখুন, সোফার এই জায়গাটাও খুব নোংরা হয়ে গেছিলো। তাই ভাবলাম একটুখানি সকালবেলা গুছিয়ে পরিষ্কার করে টান টান করে কাভারটা পেতে দিই। আসলে সাদা তো সোফাটা, বুঝতেই পারছেন, চা খাই, এর উপরে এসে বসি, কিছু না কিছু হাতে নিয়ে খেতেই থাকি। তো সেই কারণেই না, ছোটোখাটো খাবারের টুকরো, কখনো ভয় লাগে যে চা না পড়ে যায়, তাই একটা এরকম কাভার পেতে রাখি। যখন লোকজন আসে তখন একটা ভালো কাভার যেটা আছে সেটা পেতে দিই। চলুন, এবারে পুজোর যেই জিনিসগুলো ইউজ করেছিলাম লক্ষ্মী পুজোর সময়, সেগুলোকে এবার সব গুছিয়ে রাখি। যেদিন সকালে পুজোর ফল মিষ্টি কিনতে যাই, সেদিন হঠাৎ করে দেখি এই যে আমার ফুলদানিতে যে ফুলগুলো আছে, $5 করে পাওয়া যাচ্ছিল। আমি একসাথে অনেকগুলো কিনে নিয়েছিলাম। সাধারণত এখানে ফুলের বোকে না এত ছোট বলছি, এত কম দামে কখনো পাওয়া যায় না। পাওয়া যাচ্ছিল বলে একসাথে অনেকগুলো কিনে নিয়েছি। এই ফুলই কিনেছি, কারণ দেখেছি এই ফুলটা না অনেক দিন থাকে। সেই লক্ষ্মী পুজোর সময় লাগিয়েছি, বেশ কিছুদিন হয়ে গেছে। দেখুন, এখনও কত তরতাজা, কি সুন্দর আছে। অনেক দিন, প্রায় 2-3 সপ্তাহ ভালো থাকে এই ফুলটা। সেই জন্যই যখন কম দামে পাওয়া যাচ্ছিল, একসাথে অনেকগুলো কিনে নিয়েছি। ঠাকুরঘরটা পরিষ্কার করব, তাই ফুলদানিগুলো বিভিন্ন জায়গায় সাজিয়ে রেখে দিলাম। সাধারণত 2টো ফুলদানিই আমি ইউজ করি ঠাকুরের দুদিকে রাখার জন্য। একটা এখানে কনসোল টেবিলে রাখলাম, আর একটা যেখানে আমরা বসি ওইখানে রাখলাম। খুব সুন্দর লাগছে, বিভিন্ন কালারের ফুল আছে। এবার এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুরের ফুলগুলো এগুলো সব এখানে আলাদা করে রাখছি, তুলে অন্য জায়গায় ফেলবো। সাধারণত আমি কি করি, গাছের গোড়ায় বা বাইরে যে টবগুলো থাকে মাটির ওখানে দিয়ে দিই, মাটির সাথে মিশে যায়। আর কিছু কিছু জিনিস থাকে যেগুলো, যেমন হরিতকি থাকে, সুপারি থাকে, তারপরে ঠাকুরের নোয়া, শাঁখা, পলা এসব থাকে। এইগুলো কি করি, আমি একটা প্লাস্টিকে করে ঢুকিয়ে রেখে দিই। যখন আমি দেশে যাই বা গোলক যখন দেশে যায়, তখন এগুলো আমার মাকে দিয়ে আসে, মা জলে ভাসিয়ে দেয়। আর এই দেখুন, এই কুলোটাই করে ঠাকুরের সমস্ত শৃঙ্গার আমি সাজিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন, এখানে যে ঠাকুরের আলতা, সিঁদুর, একটা কাপড় দিই ঠাকুরকে, সুপারি, তারপরে পৈতে অনেক কিছু থাকে যেগুলো আমি ঠাকুরকে অর্পণ করি, ঘটে দিই। তো সেগুলো সব আমি এখন রেখে দেব। আর এগুলো এখানেও অনেকেই ফেলে দেয় হয়তো, আমি জানি না। এখানে অনেক লেক আছে, ছোটোখাটো পন্ড আছে, সেখানেও ফেলা যায়, কিন্তু নিয়ম নেই। আসলে যেটা নিয়ম নেই, যে দেশের যেটা নিয়ম সেটা তো মেনে চলতেই হবে। তাই আমি রেখে দিই এগুলো বাড়িতে, যখন যাই তখন মাকে দিয়ে আসি, মা ভাসিয়ে দেয়। আর ওখানে দেখালাম কিছুক্ষণ আগে, 2টো আমার কাছে রূপোর কয়েন আছে। ঠাকুর যখন এরকম কোজাগরি লক্ষ্মী পুজো হয়, তখন আমি ওই রূপোর কয়েনগুলো ঠাকুরকে দিই। যা যা ইউজ করেছিলাম সব গুছিয়ে আবার জায়গা মতো সুন্দরভাবে রেখে দিলাম। পুজো আর্চা করতে তো আমার ভালো লাগেই, কিন্তু এই কোজাগরি লক্ষ্মী পুজো যখন আসে আমার খুব ভালো লাগে। আর আমি ভীষণ ভালোভাবে একদম ভেতর থেকে একটা ফিল করি, অন্যরকম অনুভূতি, সেভাবেই করি। আর যা যা জিনিস পাওয়া যায় সামগ্রী আমি দেশ থেকেও নিয়ে আসি, যা যা প্রয়োজন সেই মতো মেনেই সবটা করার চেষ্টা করি।
আগে আগে যখন লক্ষ্মী পুজো করতাম, মানে শুরুর দিকে যখন আমি শুরু করেছিলাম কোজাগরি লক্ষ্মী পুজো করা, তখন এত কিছু জানতাম না আর এত মেনে সব কিছু করতেও পারতাম না। কিন্তু যত দিন যাচ্ছে তত আমি জিনিসটাকে জানছি, আরও জিনিসটার প্রতি আমার যেন আগ্রহ বাড়ছে, আর সেই মতোই আমি সব কিছু করার চেষ্টা করছি। তো দেখুন, এখন এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, যা ডেকোরেশন করেছিলাম সব আস্তে আস্তে খুলে রাখলাম। তবে হ্যাঁ, ওই কার্টেনে যে আমি ব্যাকড্রপটা বানিয়েছিলাম সেটা খুলতে আমার এখন একটু টাইম লাগবে, কারণ এই টেবিলটা না সরানো অবধি ওগুলো খুলতে পারবো না। আপাতত এগুলো সব পরিষ্কার করে রাখলাম। ঠাকুরের ফুল টুলগুলো ছড়িয়ে আছে, ওগুলো শুকিয়ে যাচ্ছিল, তাই শুকিয়ে যাবার আগে ওগুলো যদি গাছের গোড়ায় দিয়ে দিই, ওগুলো না পচে একদম মাটির সাথে মিশে যায়। তো সেই জন্যই তাড়াতাড়ি তুলে নিলাম। এমনকি কলাও থাকে একটা, সেটাও আমি দিয়ে দিই। তো মাটির সাথে মিশে গেলে ওটা তো সার হয়ে যায়, আর বাকি যে জিনিসগুলো তো বললামই, আমি ওগুলো দেশে নিয়ে চলে যাই। তো চলুন, মোটামুটি ওই দিকটা সব গোছানো হয়ে গেছে। এবার একটু ব্রেকফাস্টের জোগাড় করি। ব্রেকফাস্ট নয়, মানে বলতে পারেন লাঞ্চই। আমার ব্রেকফাস্ট, কিন্তু গোলকের জন্য এখানে লাঞ্চ করব। যেটা গোলকের লাঞ্চ করব সেটাই আজ আমি ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নেব। মানে এখন আমি মাঝে মাঝে কি করি জানেন, ব্রেকফাস্ট আর করি না। এই 10টা সাড়ে 10টা বেজে যায়, আমি অল্প একটু ভাতই খেয়ে নিই। তারপরে কিন্তু আমি আর দুপুরে ভাত খাই না, একদম সেই বিকেল 4টে সাড়ে 4টের দিকে তখন কিছু খাই, কারণ এই সময় ভাত খেয়ে নিলে না আর দুপুরে আমার খিদে পায় না। আজকে ফ্রিজে কিছু লেফটওভার খাবার আছে, সেটাই গোলককে দিয়ে দেব। সাথেও বলেছিল একটু কিছু ভাজাভুজি দিতে। সাধারণত এরকম আলু ভাজা বা একটু আলুর সাথে উচ্ছে ভাজাও গোলক খেতে ভীষণ ভালোবাসে। ডাল, একটা মাছ কিছু থাকলে ও সুন্দর কিন্তু লাঞ্চে হয়ে যায়। তাই বলেছিল একটু আলু ভাজা করতে, ভাবলাম একটু বেশি করেই করি। আমিও একটু ঘি ভাত আর সাথে আলু ভাজা ভীষণ ভালো লাগে খেতে। যেমন ঘি ভাতের সাথে আলু সেদ্ধ খেতে ভালো লাগে, সেরকম এরকম কড়কড়ে করে আলু ভাজাও খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই একটু বেশি করেই আলু ভাজা বসিয়ে দিয়েছি। গোলকের লাঞ্চ রেডি করে দিয়েছি। আসলে কি হয় জানেন, সকালবেলাটাই লাঞ্চ প্রিপেয়ার করতে গিয়ে এত ধরপড় হয় আমার, না আর ভালো করে ব্রেকফাস্ট খাওয়া হয় না। আমি সকালে চায়ের সাথে কিছু একটা খেয়ে নিই, একটু বেশি করে বিস্কিট খেয়ে নিই বা একটা ব্রেড খেয়ে নিই, সেটাই আমার হয়ে যায়। তারপরে আমি আর কিচ্ছু খেতে মানে খাওয়ার সময় পাই না। একেবারে গোলক যখন বেরিয়ে যায় 11টা সাড়ে 11টা নাগাদ, আমি তখন একেবারে লাঞ্চ করে নিই। একটু তাড়াতাড়ি লাঞ্চটাও হয়ে যায়, আর তারপরে আর আমি কিছু খাই না একেবারে সেই বিকেলে। তো যাই হোক, আমার লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ বা ব্রাঞ্চ বা ব্রেকফাস্ট যেটাই বলবেন, আমার খাওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি বাইরেটা পরিষ্কার করতে। আসলে কি জানেন, উত্তরের হাওয়া বইতে কিন্তু শুরু করেছে, অল্প অল্প ঠান্ডা পড়তে শুরু করেছে। তাই গাছপাতা দেখছেন বেশ শুকিয়েই গেছে সব কিছু। আর বাড়ির সামনে এরকম শুকনো গাছ দেখতে একদমই ভালো লাগে না। বাড়ির সামনে কেন, বাড়ির মধ্যেও এরকম কোনো গাছ শুকিয়ে গেলে সেটাকে সাথে সাথে তুলে ফেলে দেওয়া উচিত। একদমই ভালো না, নেগেটিভ এনার্জি কিন্তু অ্যাট্রাক্ট করে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি এখানে গাছটাকে ভালো করে মানে তুলে এখানে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখলাম। আসলে এবারে শীত আসছে, তো এবারে তো আমাকে এগুলো পরিষ্কার করতেই হবে। আমি আগে যেই গাছগুলো ছিল পর্যায়ে, সেগুলো তো আপনাদের দেখিয়েইছিলাম, সেগুলো সব পরিষ্কার করে দিয়েছিলাম, শুকিয়ে গেছিলো। এগুলোই বাকি ছিল, বেশ সুন্দর গাছগুলো গ্রো করছিল। তো এখন দেখলাম ঠান্ডাতে শুকিয়ে এসেছে, তাই এখানটা পরিষ্কার করে নিলাম। শীতের আগেও সব কিছু ভালো করে মেনটেন রাখতে হয়, তা নাহলে শীতের সময় আবার মুশকিল হয়। আর এই গাছ থেকে চারিদিকে এত বীজ পড়েছে যে কি বলবো। এইখানে 2টো টবে এরকম গাছ লাগানো ছিল, একটা তো পরিষ্কার হয়ে গেছে, আর একটাও পরিষ্কার করে নেব। এখানে শুধু ন্যাস্টামশিয়া না, তার সাথে এখানে একটা ম্যান্ডেভিলাও আছে, আর ম্যান্ডেভিলা গাছটাও কিন্তু আস্তে আস্তে ভালো মতোই গ্রো করছে। তো ম্যান্ডেভিলাটা এখন আমি তুলবো না, ম্যান্ডেভিলাটা হোক, কিন্তু এই গাছটা শুকিয়ে গেছে যেহেতু এটাকে ফেলে দিচ্ছি। গত 1-1.5 মাস তো আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তাই আমার বাগানে কি কি হয়েছে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। প্রচুর পুঁই শাক হয়েছিল, সেই পুঁই শাক আমি তুলে রান্না করেছি। 2টো কুমড়োও সকালবেলায় দেখতে পেলেন। ওই যে বলেছিলাম এই কুমড়োগুলো খেতে পারি না, হ্যালোউইন কুমড়ো, দেখেছেন কি সুন্দর রং এসেছে, একদম অরেঞ্জ কালারের হয়ে গেছে, ওখানেই রাখা আছে। তো হ্যালোউইন এলে ভাবছি ওটাকে বাড়ির সামনে রাখবো। এখানে তো এটা একটা রিচুয়াল ওদের, তো ওরা এরকম বাড়ির সামনে কুমড়োগুলো রাখে। তো যাই হোক, এখন আপাতত আমার ওখানেই আছে। কুমড়োগুলো যখন তুলেছিলাম তখন কিন্তু ওগুলো গ্রিন ছিল, ওখানেই রাখা আছে আজ 2 মাস ধরে। রোদে কিন্তু আস্তে আস্তে এরকম অরেঞ্জ কালার হয়ে গেছে, কি সুন্দর টকটকে একটা অরেঞ্জ কালার হয়েছে না। তো যাই হোক,
এখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর হ্যাঁ, আপনাদের তো আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে বেগুন গাছ লাগিয়েছিলাম সেই বেগুন গাছেও কিন্তু বেশ কয়েকটা বেগুন হয়েছিল। সেই বেগুন তুলে আমি ইলিশ মাছের পাতলা ঝোলও বানিয়েছিলাম। আর এখন খুব আফসোস লাগছে যে এগুলো কেন আপনাদের সাথে শেয়ার করিনি। লক্ষ্মী পুজোর যেই থালাটা সাজিয়ে ঠাকুরকে দিয়েছিলাম, তরকারি পায়েস সব করেছিলাম, সাথে বেগুন ভাজাও দিয়েছিলাম। ওটা আমার কিন্তু গাছের বেগুন, প্রথম বেগুন বলে আমি ভেবেছিলাম ঠাকুরকেই দেব, তাই ঠাকুরকেই দিয়েছিলাম। তো যাই হোক, এইখানে দেখুন পরিষ্কার করার সময় দেখছি একটা এখানে ছোট্ট এরকম পেনজি গাছ হয়েছে, কোনোভাবে বীজ হয়তো এসে পড়েছে। এই জায়গাটাতে দেখছি একটা ছোট্ট গাছ বেরিয়েছে, আবার ফুলও ফুটেছে, তাই আর তুললাম না, থাককে কিছুদিন পর ঠান্ডা পড়লে এমনিই শুকিয়ে যাবে। চলুন, পর্চটা পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কিছু যা কিছু সরানোর সব সরিয়ে দিয়েছি, এবারে যাই ভেতরটা পরিষ্কার করি। যতদিন গ্রীষ্মের ছুটি ছিল গুবলু ওর নিজের বিছানাটা তুলে নিত, আমার অনেকটা কাজ কম হতো। এখন সকালবেলায় এত তাড়াতাড়ি স্কুলে যেতে হয়, বেচারা ঘুম থেকে আর তাড়াতাড়ি উঠতে পারে না, একদম সময়ে সময়ে ওঠে, তাই তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। ওর আর তখন বিছানা তোলার সময় থাকে না, আর আমারও সময় থাকে না, আমি রান্নায় এতটাই বিজি হয়ে যাই অফিসের লাঞ্চ রেডি করতে। তাই সমস্ত কাজ হয়ে যাবার পর ওপরে আসি ওপরটা গোছাবো বলে, তাই চলে এসেছি। আজকে ভাবলাম বাইরের কাজটা সেরেই একেবারে ওপরে আসবো, তাই একটুখানি সব কিছু গোছাতে গোছাতে লেটই হয়ে গেল। আসলে এই 1-1.5 মাস ব্লগ দিইনি তো, তাই ভাবলাম আপনাদেরকে অল্প অল্প করে কিছু জিনিসের আপডেট দিতে থাকি, কি কি করেছি, কি কি চেঞ্জ হয়েছে, কেমনভাবে চলছি, তাহলে আপনাদেরকে আপনাদের আর সেটা মনে হবে না যে আপনারা অনেক দিন ব্লগ দেখেননি। তো চলুন, এখন গুবলুর ঘরটা গোছানো হয়ে গেছে, এবার টেবিলগুলো গুছিয়ে রাখি। ও পড়ে কম, খেলে বেশি, পুরো টেবিল জুড়ে খেলনাতে ভর্তি। এই দেখুন চারিদিকে, একদিকে ল্যাপটপ এইভাবে পড়ে আছে, গাড়িগুলো এইভাবে পড়ে আছে, এত লেগো কার যে কি বলবো। গুবলুকে না অনেক ছোটবেলা থেকে আমি লেগো কিনে দিতাম, আর ও লেগো বানাতে ভীষণ পছন্দও করতো। আর দেখুন কত কার বানিয়েছে, আরও অনেক ছিল জানেন, সবগুলোকে ভেঙে দিয়েছে। এগুলোকে বকে বকে আমি সব ঠিকঠাক রেখেছি, বলেছিলাম আর ভাঙবি না। এখন তো বড় হয়ে গেছে বোঝে, ছোটবেলাতে সব ভেঙে দিত। তো যাই হোক, যেগুলো এখনও গোটা আছে সেগুলোকে এইভাবে সাজিয়ে রেখেছি, আর এগুলো নিয়েই এখনও খেলে। চলুন, পুজোর সময় যেসব শাড়িগুলো সব পরেছিলাম না, কিছু তো ভাঁজ করে রেখেছি, মানে ফোল্ড করে রাখা আছে, আর কিছু না এখানে সব মেলে রাখা ছিল। আসলে শাড়ি এগুলো পরার পরই না সাথে সাথে আমি গুছিয়ে রাখি না, এগুলোকে একটুখানি মেলে রাখি, যেই ঘরটা খুব একটা ইউজ হয় না সেখানেই সমস্ত কিছু মেলে রেখে দিই। তো এখন ভাবছি ভালো করে ফোল্ড করে জায়গা মতো রেখে দেবো। তো আপাতত এখানে সব ফোল্ড করে ভালো করে গুছিয়ে রাখছি, পরে সময় মতো আলমারিতে তুলে রাখবো। রান্না করা, ঘর গোছানো, কাচতে দেওয়া, এগুলো তো দৈনন্দিন কাজ। এই কাজগুলো থেকে কখনোই মুক্তি পাওয়া যায় না। সেরকম আজকেও সকালে দেখুন এক বাস্কেট পুরো জামা কাপড় নিয়ে চলে এসেছি। জামা কাপড়ের কাচার যেন আর শেষ নেই। কিছু কেচে এখানেই ড্রায়ারে রাখা আছে, সেগুলোকে খালি করতে হবে, সাথে সাথে আবার কিছু কাচতে দিয়ে দিলাম। মানে এক দফা ভাঁজ করে রাখার সাথে সাথে আবার কাচার জন্য জিনিস চলে আসে, আবার সেই সাইকেলই চলতে থাকে, কাচো, তাকে শোকাও, তাকে আবার ফোল্ড করে জায়গা মতো রাখো, এর যেন শেষ নেই। আমার সব থেকে যে কাজটা খারাপ লাগে সেটা হচ্ছে এই আয়রন করা, জামা কাপড় কাচা, ড্রায়ারে দেওয়া। দেখুন পুরো একদম বোঝাই হয়ে আছে চারিদিক জামা কাপড়ের, এত জামা কাপড় যে কোত্থেকে আসে মাঝে মাঝে ভাবি। আর গুবলুও বড় হচ্ছে যেহেতু ওরও জামা কাপড় অনেক বাড়ছে। তো যাই হোক, এখন ড্রায়ারটাকে খালি করে রাখলাম, কাঁচা হলে আবার ড্রায়ারে দিয়ে দেবো। গুড মর্নিং, আজ হচ্ছে নেক্সট ডে। গতকাল দুপুরের পর আর ব্লগ করতে পারিনি, তাই ভাবলাম আজ সকাল থেকে আবার ব্লগটা শুরু করি, মানে কন্টিনিউ করি। তো চলুন, সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি, গুবলু এখন স্কুলে যাবে। গুবলু স্কুলে বেরিয়ে গেলে স্নান করে আমারও দিন শুরু হবে। আর এখানে ঘরে সকালবেলায় লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি, বুঝতেই পারছেন সেপ্টেম্বর মাসের শেষ, তাই এখন কিন্তু দিনের সময়টা কমে রাতের সময়টা বাড়ছে, মানে এখন দিন কিন্তু অনেকটা লেট করে হয়, প্রায় 7:15-15 দিকে কিন্তু আস্তে আস্তে আলো ফোটে। তাই এখন বাজে প্রায় 6:30 মতো, চারিদিকটা কীরকম একটা ঘুটঘুটে অন্ধকার। সেই শীতকাল কিন্তু আবার চলে এলো, কতদিন ধরে এখন ওয়েট করতে হবে আবার গ্রীষ্মের জন্য।
যাই হোক চলুন, এখানে সকালবেলায় যে আমি প্রেয়ার করি সেটা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে চায়ের জোগাড় করি, গুবলুরও ব্রেকফাস্ট রেডি করি। অনেক দিন ব্লগিং করিনি তো, মানে ভিডিও শ্যুটও করিনি, তারপরে কোনো ভয়েস ওভারও দিইনি, ফলে সেই অভ্যাসটাই যেন কেমন চলে গেছে জানেন। সকালবেলায় যখন ফোনটা হাতে নিয়ে বসলাম, কীরকম একটা আনইজি ফিল হচ্ছিল, ভাবছিলাম কি বলবো না বলবো, কিন্তু যখন কথা বলতে শুরু করলাম তখন মনে হলো সেই তো সবাই চেনা পরিচিতই আমার, তাই এমনভাবে আমার গল্পটা শুরু হলো যেন মনে হচ্ছে কতদিনের সম্পর্ক আপনাদের সাথে। এই সম্পর্ক যেন কখনোই শেষ হবে না বা ফুরোবে না বা পুরনো হবে না, যেরকম সেরকমই থাকবে। তাই আস্তে আস্তে আবার সাবলীলভাবে ফিরে এলাম নিজের জায়গায়। তো যাই হোক চলুন, শুরু তো করেছি, জানি না কতদিন ভালোভাবে এইভাবে করতে পারবো, কারণ এখন এমন পরিস্থিতি হয়ে গেছে যে আর সুযোগ পাই না এতটা ভিডিও করার বা এডিটিং করার, সময় থাকে না। তাই খুব হয়তো মানে ফ্রিকুয়েন্টলি দিতে পারবো না, তবে মাঝে মাঝে দেব। তো আপনারা জানি অনেকেই রিকোয়েস্ট করবেন, দিদি তুমি যেরকম দিতে সেরকমই দাও ব্লগ, কিন্তু আমি চেষ্টা করব। হয়তো সেটা সম্ভব না, আসলে মানুষের জীবন তো একভাবে সবসময় চলে না, চেঞ্জ তো হতেই থাকে। তাই আমার লাইফেও হয়তো একটু আধটু চেঞ্জ এসেছে বা আসতে চলেছে, তো তার জন্যই আমি প্রস্তুতি নিচ্ছি। তো যাই হোক, যতটা পারবো চেষ্টা করব আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার। এখন সকালবেলা একটু এক গ্লাস জল নিয়ে বসেছি গুবলুর সাথে একটু চিটচ্যাট করতে, কারণ ওর সাথে তো কথা বলার সেই রকম সময় হয় না, সারাদিনই তো স্কুলে থাকে। তারপরে যখন আসে আমিও তখন একটু রেস্ট নিই ওকে খেতে টেতে দিয়ে, তাই এই সকালবেলাটাই ওর সাথে একটু পড়াশোনা এইসব নিয়ে সব গল্প করি। তারপরে ও এখন যেহেতু 8th গ্রেড হয়ে গেছে, আস্তে আস্তে 9th গ্রেড হবে, তাই পড়াশুনোর চাপটাও কিন্তু আস্তে আস্তে বেশ বাড়ছে। তাই নর্মাল গল্পর থেকে ওর সাথে পড়াশুনো নিয়েই গল্প হয় বেশি, তাই সকালবেলাটা বসে ওর সাথে একটু অন্যরকম গল্প করার চেষ্টা করি। তো যাই হোক চলুন, চাও বসিয়ে দিয়েছি সাথে সাথে। সকালের চাটা না খেলে, এখন শীতকাল এসে গেছে বুঝতেই পারছেন, কিছুতেই ঘুম কাটতে চায় না। যখনই এই পুজোর মরশুম শেষ হয়ে যায়, মনটা কীরকম খারাপ খারাপ হতে শুরু করে। এখানকার সিচুয়েশন তো জানেনই কি হয়, প্রচণ্ড ঠান্ডা পড়ে, আমাদের দৈনন্দিন জীবনযাত্রা যেন ঘরের মধ্যেই আবদ্ধ হয়ে যায়। তো সেই জন্যই মনটা একটু খারাপ লাগে। কিন্তু গত বছর এই সময় জানেন মনটা খুব খুশি ছিল। এক তো পুজো পুজো করে বেশ কিছুদিন কাটলো, পুজো শেষ হতেই কিন্তু মনের মধ্যে একটা আনন্দ ছিল যে আর কিছুদিন পরই দেশে যাব। কিন্তু এই বছর তো আর সেটা নয়। তারপরে জানি না এবার আমি কবে যেতে পারবো, কারণ গুবলুর এবার 9th গ্রেড হলে একটু পড়াশুনোর চাপ বাড়বে, একটু না বেশ ভালো মতো বাড়বে। শুধু পড়াশুনো নয় জানেন, এখানে আরও অনেক কিছু ডিপেন্ড করে। শুধু পড়াশুনোর ওপরই এখানে কিন্তু মার্কস হয় না, আশেপাশে অনেক কিছুর ওপর, ফলে সেই সবগুলো করতে গেলে না অনেক সময় চাই। তাই এই সময়টাই যদি আমি দেশে চলে যাই, ওর অনেক কিছু মানে ফাঁকা পড়ে যাবে, ও করতে পারবে না। তো সেই জন্যই আমার হয়তো এখন দেশে যাওয়া জানি না কবে হবে, তাও চেষ্টা করব তাড়াতাড়ি যাওয়ার, কারণ মন তো মানে না বলুন, কিছু না কিছু একটা খোঁজেই। আর যেই দেখবেন যেই জিনিসটা আমি ভালোবাসি বা করতে ভালো লাগে, সেটার জন্য সময় বা সুযোগ ঠিকই চলে আসে। তো যাই হোক, গুবলু স্কুলে বেরিয়ে গেছে, চলুন এবার আমার দিন শুরু করি। 7টা বাজতে 5 এখনও কিন্তু ভালোভাবে আলো ফোটেনি। চলুন স্নান টান করে চলে এসেছি, পুজো করাও হয়ে গেছে। এতক্ষণে দেখুন হালকা একটা মিষ্টি রোদ বেরিয়েছে। শীতকালের এই মিষ্টি রোদটাই গায়ে লাগাতে কি ভালো লাগে না। এই জন্যই না আমার আমার বাপের বাড়ি আমার খুব প্রিয়, কারণ উঠোন আছে, তো এই উঠোনে বসে শীতকালে খুব সুন্দর রোদ পোহানো যায়। যাই হোক চলুন, এবারে সকাল হয়ে গেছে, ধীরে ধীরে আমার কাজও শুরু করি। আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে আমার যে ছোট্ট একটা কুকিং বিজনেস ছিল, সেটা আবার অল্প অল্প করে আমি শুরু করছি। আসলে আমি কাজ ছাড়া একদমই থাকতে পারি না। মনে হয় ঠিকই যে অনেক কাজ, সময় পাচ্ছি না, কিন্তু এই কাজগুলোই যখন সব বন্ধ হয়ে যায় তখন আমার ভীষণ খারাপ লাগে, একদম ভালো লাগে না। তাই ব্লগিং করা হচ্ছিল না বলে ভাবলাম অল্প স্বল্প করে কুকিং বিজনেসটাই আবার করি। মানে খুব বেশি না, অল্প স্বল্প বন্ধুদের মানে আমাদের যারা বন্ধু আছে সেই বন্ধু মহলেই। তো সেই জন্য এক বন্ধুর কাছ থেকে একটা অর্ডার এসেছে 30টা চপের, মানে ডিমের চপের। তো তার জন্যই দেখুন এখানে আলু কেটে পরিষ্কার করে ধুয়ে এগুলোকে সেদ্ধ হতে দেব। এই কুকিং বিজনেস সম্বন্ধে পরে কোনো এক ব্লগে আবার আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো। তো চলুন আজকের মতো এখানেই শেষ করি, কারণ ব্লগটা না আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে।
আর অনেক দিন পর আপনাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।